বাংলাদেশ বিষয় বলে যারা মানে আমি বলবো যে যারা রিটেনের স্টুডেন্ট তাদের প্রথম কাজ একমাত্র কাজ হচ্ছে পিএসসি ওয়েবসাইট থেকে রিটেনের সিলেবাসটা আগে ডাউনলোড করা। তারপরে হচ্ছে সেই রিটেনের সিলেবাস অনুসারে আপনার প্রস্তুতি নেওয়া। তো আমরা যে ভালো রিটেন পরীক্ষা যারা দেয় তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য খুব কমন, যে তারা আসলে আগে বোঝার চেষ্টা করে পরীক্ষায় কি আসবে। ঠিক আছে, তো আপনি রিটেনের সিলেবাস ডাউনলোড করলেন, সিলেবাস পড়লেন, সিলেবাস পড়ার পরে আপনি চিন্তা করলেন যে এই সিলেবাস থেকে এই প্রশ্ন আসবে, এটা চিন্তা করে আপনি পড়া শুরু করলেন। কিন্তু বাস্তবে দেখা গেল যে এই সিলেবাস বাস্তবে প্রশ্ন দেখলেন যে এখানে আসলে এরকম কোনো প্রশ্ন আসে নাই। ঠিক আছে, এখানে অন্যরকম প্রশ্ন আসছে, যেটা হচ্ছে গিয়ে যেগুলো আপনি পড়েন নাই। তাহলে আপনি প্রশ্ন গেস করতে পারেন না। তো প্রশ্ন আমরা কখন গেস করতে পারি না? যখন আমরা প্রশ্ন সম্পর্কে আইডিয়া রাখি না। তো আপনি একজন রিটেনের স্টুডেন্ট, আপনি একজন লিখিত স্টুডেন্ট, আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রশ্ন সম্পর্কে আইডিয়া রাখা, যে এই চ্যাপ্টার থেকে আসলে কি কি প্রশ্ন হয়, এই চ্যাপ্টার থেকে আসলে কেমন প্রশ্ন হয়, এবং এর আগে কি কি প্রশ্ন হয়েছে, এবং এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হইতে পারে। এই বিষয়গুলো হচ্ছে আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, তো এটার জন্য সবচেয়ে সোজা উপায় কি? এটার জন্য সবচেয়ে সোজা উপায় হচ্ছে ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস যতগুলো প্রশ্ন হয়েছে সবগুলো প্রশ্ন কালেকশন করা এবং সেখান থেকে ধারণা করা যে এখান থেকে কি কি প্রশ্ন হয়। তো আমরা সেই কাজটা করারই চেষ্টা করব। আমরা আজকে কিছু চ্যাপ্টার দেখার চেষ্টা করব যেগুলো হচ্ছে কঠিন চ্যাপ্টারই বলবো। সুতরাং এই চ্যাপ্টারগুলো হচ্ছে প্রথম দিকের চ্যাপ্টার এবং এগুলা হচ্ছে সবচেয়ে ডেসক্রিপটিভ চ্যাপ্টার, সবচেয়ে কঠিন চ্যাপ্টার। এগুলো পড়াশোনা করাও কঠিন, এগুলো মনে রাখাও কঠিন, কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়। তো আপনাদের যাদের খাতা কলম আছে তারা নিয়ে বসে যান। বাংলাদেশ বিষয় বলি 200 মার্কের, আপনারা রুটিনটা ডাউনলোড করে নেবেন। চ্যাপ্টার নাম্বার 1, 2, 3 and 6, এই 4টা চ্যাপ্টার নিয়ে আমরা আজকের ক্লাসটা দেখব এবং এই 4টা চ্যাপ্টারে আমি যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো আপনারা পড়াশোনা করবেন। পরবর্তী 4টা চ্যাপ্টারের উপর আমি ক্লাসও নিব এবং তারপরে পরবর্তী চ্যাপ্টারগুলো দিকে আমি আগাবো। তো 1 নম্বরে যে চ্যাপ্টারটা আছে, আপনারা যদি সিলেবাস দেখেন 1 নম্বর চ্যাপ্টারে আছে হচ্ছে জিওগ্রাফি। বলা আছে জিওগ্রাফি অফ বাংলাদেশ। হ্যাঁ, ট্রোপোলজিক্যাল ফিচার্স অ্যান্ড ডেভেলপমেন্টস ওভার টাইম, অর্থাৎ বাংলাদেশের জিওগ্রাফি কেমন, বাংলাদেশের আবহাওয়া কেমন। হ্যাঁ, এইগুলা ওভার টাইম মানে হচ্ছে সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তন হয়েছে, বাংলাদেশের ভূমি কিভাবে পরিবর্তন হয়েছে, বাংলাদেশের বনজ বা বন কিভাবে পরিবর্তন হয়েছে, বাংলাদেশ কিভাবে গঠিত হয়েছে, এটা কিভাবে একটা বদ্বীপ হয়েছে। ঠিক আছে, এবং এখানে যেসব ভূমি আছে সেগুলা কত সাল থেকে কোথায় আছে, কোন এলাকার ভূমি কেমন, এই বিষয়গুলো হচ্ছে জিওগ্রাফিক্যাল, যেগুলো আপনারা ক্লাস 9-এর এবং 10-এর বইতে আপনারা কিন্তু ছোটবেলায় পড়েছেন, টিচাররা পড়িয়েছে। দুর্ভাগ্যজনকভাবে টিচাররা মজা করে পড়ায় নেয়, যার কারণে বিষয়গুলো আমাদের এখন ঠিকঠাক মনে নাই আর কি। টিচাররা যদি তখন একটু সুন্দর করে বুঝিয়ে পড়াইতো যে এটা এই কারণে পাললিক শিলা এখান থেকে এখানে গেছে, ওখান থেকে ওখানে গেছে, তাহলে কিন্তু এই বিষয়টা এখন আমরা ভালো করে বুঝতাম। তারপর বইতে ছিল, যারা পড়ার হয়তো তারা ভালো করে পড়ছেন। তো এইটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার ক্লিয়ার? ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে জিওগ্রাফি, ট্রোপোলজিক্যাল ফিচার ডেভেলপমেন্ট বাই ওভার টাইম। অ্যান্ড হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক ফিচার্স, অর্থাৎ আমাদের জনসংখ্যার কি কি ফিচার আছে। হ্যাঁ, ডেমোগ্রাফিক ফিচার্স এবং হচ্ছে এটার পাশাপাশি আছে হচ্ছে ইথনিক গ্রুপ অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি, মানে আমাদের যে নৃগোষ্ঠী আছে, আমাদের যে সকল নৃগোষ্ঠী আছে এবং তাদের যে সকল সাংস্কৃতিক বৈচিত্র্য, এবং আমাদের মধ্যে যে সকল সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, ধরেন ঈদুল আজহা আছে, ঈদুল ফিতর আছে, পহেলা বৈশাখ আছে, তারপরে পূজা আছে, এরপরে হচ্ছে গিয়ে ইয়াদের প্রোগ্রাম আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রোগ্রাম আছে, বৈশাখী আছে, এই ধরনের অনেকগুলো প্রোগ্রাম আছে। তো এই সকল প্রোগ্রামগুলো সবগুলা এখানে আলোচনা করা, পাশাপাশি আলোচনা করা হচ্ছে ডেমোগ্রাফিক ফিচারগুলো, অর্থাৎ আমাদের জনসংখ্যা পরিবর্তন হয়েছে কিভাবে, আমাদের এই এলাকার জনসংখ্যা কিভাবে কেমন ছিল, আমাদের এলাকার জনসংখ্যা কখন কেমন ছিল, কখন মুসলিম বেশি ছিল, কখন মুসলিম শাসন আসছে, তারপরে হচ্ছে কিভাবে হচ্ছে কি এটা পরিবর্তন হয়েছে, এখন কি অবস্থায় আসছে। হ্যাঁ, এই যে ডেমোগ্রাফিক ফিচারগুলা, কখন জনসংখ্যাতে কত পার্সেন্ট কি ছিল, এই বিষয়গুলো হচ্ছে ডেমোগ্রাফিক ফিচার।
তো এটা হচ্ছে কি ওভার টাইম, অর্থাৎ একদম এনশিয়েন্ট পিরিয়ড থেকে বর্তমান পিরিয়ড পর্যন্ত। তো এটা কঠিন প্রশ্ন হয়ে যাবে। তো এখানে হচ্ছে গিয়ে যে প্রশ্নটা আপনারা পড়বেন সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। একটা প্রশ্ন আসে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বুঝো, এইভাবেই আসে, একদম ইংলিশে আসে, অর্থাৎ জনসংখ্যা যে বাড়ছে সেটার কিভাবে সুবিধা নেওয়া যায়, এই প্রশ্নগুলো আপনারা এখান থেকে পাবেন। আমরা লিখবো যে কি কি প্রশ্ন এখান থেকে আসছে। তারপর দেখেন থার্ড চ্যাপ্টার হচ্ছে হিস্টোরি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ ফ্রম এনশিয়ান্ট টাইম। এটা কিন্তু হিস্ট্রি অ্যান্ড কালচার বলতে এটা কিন্তু মুক্তিযুদ্ধ বোঝায় নাই, ঠিক আছে, যে বাংলাদেশের হচ্ছে গিয়ে হিস্ট্রি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ ফ্রম এনশিয়ান্ট টু রিসেন্ট টাইম, এনশিয়ান্ট টু রিসেন্ট। অর্থাৎ দেখেন এখানে কিন্তু বিশাল একটা জিনিস ঢুকে গেছে, অর্থাৎ সেই প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত হিস্ট্রি অ্যান্ড কালচারটা কেমন ছিল। হ্যাঁ, হিস্ট্রি অ্যান্ড কালচারটা কেমন ছিল, যে যেমন ধরেন প্রাচীন যুগ থেকে এখনকার যুগে আমাদের খাদ্যাভ্যাস কেমন ছিল, এটা একটা প্রশ্ন হইতে পারে। প্রাচীন যুগ থেকে বর্তমান যুগে আমাদের কি কি ধর্মের বৈচিত্র্য ছিল, কি কি ধর্ম এখানে ছিল, আমাদের কি কি সাংস্কৃতিক ঐতিহ্য ছিল, এটা একটা প্রশ্ন হইতে পারে। যেন আপনারা দেখেন যে কিছু প্রশ্ন কিন্তু এরকম হয়, উয়ারি বটেশ্বর, ঠিক আছে, তো এগুলো অনেক প্রাচীন যুগের, নলন্দা বিশ্ববিদ্যালয়। তো এইসব প্রশ্ন কিন্তু হয় যে প্রাচীন যুগ থেকে বর্তমান যুগে কিরকম প্রশ্ন ছিল। তো আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখি। 44-এর যে প্রশ্নগুলা, এই 6 নম্বর চ্যাপ্টারটা পড়াই নাই। 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে সম্পদ, সত্য করে লিখে রাখেন, এটা হচ্ছে সম্পদ মানে ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস বলতে সব ধরনের ন্যাচারাল রিসোর্সেস, যেমন ধরেন সমুদ্রে যত রিসোর্স আছে, বনে যত রিসোর্স আছে, খনিজ যত রিসোর্স আছে, কৃষিজ যত সম্পদ আছে, শিল্পজ যত সম্পদ আছে, সব সম্পদ হচ্ছে আমাদের ন্যাচারাল রিসোর্সেস। প্রাকৃতিক গ্যাস ন্যাচারাল রিসোর্সেস, আমাদের সমুদ্র ন্যাচারাল রিসোর্সেস, আমাদের নদী আমাদের ন্যাচারাল রিসোর্স, আমাদের বন, আমাদের পাহাড়, সবই আমাদের ন্যাচারাল রিসোর্স। তো ওইভাবেই প্রশ্নগুলো আসে। তার সাথে আছে সাস্টেনেবল হার্নেসিং। সাস্টেনেবল হার্নেসিং মানে হচ্ছে আমরা এগুলোকে কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারি, অর্থাৎ এসডিজির মতো এগুলোকে আমরা কিভাবে, এগুলো তো আমাদের তো সম্পদ উত্তোলন করতে হবে, বাট সম্পদ উত্তোলন করার পরে আমরা সেটাকে কিভাবে ব্যবহার করতে পারি এমনভাবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা ব্যবহার করতে পারে, সেখানে সাস্টেনেবল হার্নেসিং বলে এটাকে। তো আমরা এখন দেখি যে কি কি প্রশ্ন আসছে। যদি আমরা 34 দেখি তাহলে 34-এ প্রশ্ন আসছে, যেমন ধরেন সমতল ভূমিতে সমতল ভূমিতে ক্ষুদ্র জাতিসত্তা, মানে ক্ষুদ্র জাতিসত্তা তাহলে সমতল ভূমিতে ক্ষুদ্র জাতিসত্তা, অর্থাৎ ক্ষুদ্র জাতিসত্তা মানে হচ্ছে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা এটাকে আগে আদিবাসী বলতাম, বাট এখন এটাকে আদিবাসী বলা যাবে না, এটাকে অধিবাসী বলতে হবে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে হবে। তো ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিসত্তারা সমতল ভূমিতে যারা আছে তাদের কথা বলছে, তার মানে পাহাড়ে যারা আছেন ওনারা বাদ, যারা সমতল ভূমিতে আছেন তাদের ব্যাখ্যা করতে হবে। তো এইসব ব্যাখ্যা কোথায় পাবেন আমি আগেই বলে দিয়েছি, 9-10 বইতে পাবেন। সুতরাং এখানে যে সমতল ভূমিতে ক্ষুদ্র জাতিসত্তা আসছে, তাহলে পাহাড়ে যারা আছেন ওদেরকে নিয়েও প্রশ্ন আসবে, যে পার্বত্য অঞ্চলে যে সকল জাতিসত্তা আছেন তাদের প্রশ্ন আসবে। সুতরাং ওটা ওইভাবে প্রস্তুতি নিতে হবে, এটা আপনাকে আইডিয়া দিচ্ছি। তারপর দেখেন স্পেসিফিকলি আসছে সাঁওতাল ও গারো জীবনাচরণ। এরকম জীবনাচরণ আসতেই থাকে, সাঁওতালদের জীবনাচরণ, গারোদের জীবনাচরণ, চাকমাদের জীবনাচরণ, এরকম প্রশ্ন, মারমাদের জীবনাচরণ, তাদের প্রোগ্রাম, তাদের অনুষ্ঠান, তাদের খাবার দাবার, তাদের চাষবাস পদ্ধতি, তাদের পোশাক আশাক, এরকম প্রশ্ন আসতেই থাকে। তো এই জন্য হচ্ছে কি যতগুলো আমাদের ক্ষুদ্র জাতিসত্তা আছে, মানে বড় বড় ক্ষুদ্র জাতিসত্তা আছে, তাদের হচ্ছে গিয়ে জীবনাচরণ, খাদ্যাভ্যাস, কৃষি, সংস্কৃতি, এই বিষয়গুলো আমরা আলাদা আলাদাভাবে প্রশ্ন রেডি করবেন আপনারা, তাহলে এইখান থেকে আপনারা একটা আনসার করতে পারবেন এবং খুব ভালো একটা আনসার করতে পারবেন। এই সকল প্রশ্নে কিন্তু ম্যাপ দেওয়া যেতে পারে, যে বাংলাদেশের এই অঞ্চলে ওনারা থাকেন, আবার অনেকগুলো জাতিসত্তা আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে থাকেন, তো সেগুলোকে ম্যাপে আপনি গোল গোল করে দিলেন যে এখানে এখানে ওনাদেরকে পাওয়া যায়। তারপরে যেখানে 44-এ প্রশ্ন আসছে যে প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝায়, এটা কিন্তু একদম
প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝায়, এটা কিন্তু প্রতিবারই আসতেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এবং এখানে কিন্তু বলেই দিছে যে ওয়ারী বটেশ্বরের কথা, যেটা আমি আপনাদেরকে বললাম যে ওয়ারী বটেশ্বর এখানে কিন্তু সরাসরি প্রশ্নে আসছে। তো আমরা প্রত্নতত্ত্ব নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসবে, যতগুলো আমাদের টুরিস্ট প্লেস আছে, বিখ্যাত প্লেস আছে, সেগুলোকে সবগুলোকে আপনি আলাদাভাবে প্রস্তুত করে রাখবেন। তাহলে হচ্ছে সেটা আপনার প্রশ্নের আনসার করতে সুবিধা হবে। যে প্রত্নতাত্ত্বিক যতগুলো নিদর্শন আছে, যেমন ধরেন যতগুলো টুরিস্ট প্লেস আছে, যেমন মহস্থানগড় আছে, কুমিল্লায় আছে, লালমাই আছে, তো এগুলার যে বিখ্যাত ঘটনা, এগুলার যে ইতিহাস, সেই ইতিহাসটা আপনাকে বলতে হবে। এটা কবে আবিষ্কার হয়েছে, কেন এটা এখন বিখ্যাত। হ্যাঁ, এটাকে আপনি ম্যাপেও দেখাইতে পারেন। এটাকে আপনি রিসেন্ট মানে ওভার হিস্ট্রি অফ টাইমে টেবিল করে দেখাইতে পারেন যে এত সালে এখানে এই ছিল, এত সালে এই ছিল, তারপরে এটা আবার বিলুপ্ত হয়ে গেছে, এরপরে আবার এত সালে খনন করে বের করা হয়েছে, এখানে এই জিনিসপত্র পাওয়া যায়। এবং টুরিস্ট থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে। তো আমরা 44 দেখলাম, আমরা যদি 43 দেখি যে 43 এখানে কি আসছে, তাহলে 43 এখানে আসছে হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আমি আগেও বলেছি যে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল যত ধরনের ফিচার আছে, যে বাংলাদেশের যত ভৌগোলিক অবস্থান আছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কোথায় অবস্থিত, হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে গিয়ে কেন বাংলাদেশকে বদ্বীপ বলা হয়, এই প্রশ্নগুলোই কিন্তু আসবে। এবং এগুলোর উত্তর আমি বলেছি, এগুলো ক্লাস 9-10 বইতে আছে। এবং আরো সুন্দর করে, আরো স্মার্ট ওয়েতে আপনি উইকিপিডিয়া থেকে সাজিয়ে সাজিয়ে উত্তর নিয়ে আসবেন, কারণ এই চ্যাপ্টারগুলো আমি পড়াবো না। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল চ্যাপ্টার, এগুলো আপনারা পড়ে ফেলতে পারবেন, এই জন্য এই চ্যাপ্টারগুলো আমি পড়াবো না। যে চ্যাপ্টারগুলো আপনাদেরকে প্রশ্নের উত্তর বানাতে পরিশ্রম করতে হবে বা ভাবতে হবে যেখানে আসলে কি কি জিনিস থাকতে পারে, সেগুলো আমি আপনাদেরকে পড়াবো। এবং তো এটা হচ্ছে যে সমতল ভূমিতে, এটা হচ্ছে 43-এর প্রশ্ন। তাহলে ভৌগোলিক অবস্থান কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। যে ভৌগোলিক অবস্থান তাহলে ক্লিয়ার, ভৌগোলিক অবস্থানে যেসব প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশ বদ্বীপ কেন, বাংলাদেশের নদী কয়টা আছে, বাংলা নদীমাতৃক বাংলাদেশ কেন বলা হয়, বাংলাদেশকে কেন ভাটির দেশ বলা হয়, বাংলাদেশকে কেন আপনার বলতে পারেন পাহাড় পর্বত কোথায় আছে, বাংলাদেশের কত পার্সেন্ট পাহাড় আছে, পাহাড়গুলোর অবস্থান কি, পাহাড়গুলো কি মাটি দিয়ে গঠিত, পাহাড় কবে গঠিত হয়েছে, পর্বত ও পাহাড় এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন আসবে, নদীগুলো নিয়ে প্রশ্ন আসবে, সাগর নিয়ে প্রশ্ন আসবে। তো এগুলো হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ফিচারের মধ্যে কিন্তু পড়ে গেছে। তো আমি মোটামুটি বলে দিচ্ছি, এগুলো আপনার রেকর্ডিং থেকে লিখে নেবেন। এরপরে প্রশ্ন আসছে, দেখেন 43-এ প্রশ্ন আসছে বরেন্দ্র। তার মানে যতগুলা এরকম যতগুলো এরিয়া আছে, যে বরেন্দ্র কোন জেলায় অবস্থিত, লিখছে বরেন্দ্র এলাকা কোন কোন জেলা নিয়ে গঠিত। এরকম যত প্রশ্ন আসে, বরেন্দ্র এলাকা, তারপরে সমতট এলাকা, এগুলো যতগুলো এলাকা ভিত্তিক প্রশ্ন আছে, সেই এলাকা ভিত্তিক বিষয়গুলো আপনারা আলাদা করে ম্যাপ করে প্রস্তুতি নিতে হবে। তারপর দেখেন 43-এ আসছে বাংলাদেশের বিভিন্ন এলাকার ভৌগোলিক বিবরণ। এই টাইপের যদি প্রশ্ন আসে বাংলাদেশের বিভিন্ন এলাকার ভৌগোলিক বিবরণ, তাহলে আপনি বুঝে নেবেন এখানে বাংলাদেশকে কয়েকটা এলাকাতে ভাগ করতে বলছে। তাহলে আপনি ভাগ করে ফেলবেন যে এটা পার্বত্য এলাকা, হ্যাঁ, এটা সাগর এলাকা, ঠিক আছে, এটা দক্ষিণবঙ্গ, এটা পর্বত, হ্যাঁ, এটা হচ্ছে সমতল, এখানে হচ্ছে গিয়ে উত্তরাঞ্চল, এখানে দক্ষিণাঞ্চল, এটা পূর্বাঞ্চল, এটা পশ্চিমাঞ্চল, ভাগ করে ফেলবেন। ভাগ করে সেই এলাকাগুলোর ভৌগোলিক অবস্থান দেখাবেন, হ্যাঁ, যে ওগুলা কিভাবে ভৌগোলিকভাবে আলাদা হয়ে গেল, কোন ধরনের বায়ু সেখানে আসে, মৌসুমী বায়ু আসে না নিয়ত বায়ু আসে না উষ্ণ বায়ু আসে, কোন বায়ু ওই অঞ্চলের উপর দিয়ে যায় বলে ওই অঞ্চলের নেচারটা এরকম হয়ে গেছে, এই জিনিসগুলো আপনাকে ব্যাখ্যা করে দেখাইতে হবে। তারপর দেখেন এখানে প্রশ্ন আসছে হচ্ছে 43-এ প্রশ্ন আসছে হচ্ছে জনশুমারি কি। জনশুমারি, তো জনশুমারি নিয়ে কিন্তু প্রশ্ন মাস্ট আসবে, যে জনশুমারি, এবং এটাও বলতে পারে যে এই এলাকায় প্রথম জনশুমারি হয় 1871 সালে, যেটাকে আমরা এখন বলি 1872 সালে, কারণ জনশুমারির রেজাল্টটা হয় 1872 সালে। তো এরপরে আমরা বলতে পারি যে বাংলাদেশ সময়ে জনশুমারি হয়, সেই জনশুমারি থেকে আপনার হয়তোবা রেকর্ড চাইতে পারে যে বাংলাদেশ সময়কার জনশুমারি থেকে এখন পর্যন্ত জনশুমারিতে কি কি তথ্য পরিবর্তন হচ্ছে, বা কি কি তথ্য উপস্থাপন করা যায়, কি কি তথ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে বলা যায়। তো সেক্ষেত্রে আপনার জনশুমারির তথ্য হচ্ছে গিয়ে কতজন কোন ধর্মের আছে, কতজন নারী পুরুষ ছিল, তখন মাতৃমৃত্যু হার কত ছিল, তখন শিশু মৃত্যু হার কত ছিল, তখন লাইফ এক্সপেক্টেন্সি রেট কত ছিল,
তখন কি কি রোগে মানুষ মারা যেত, তখন মানুষের মাথাপিছু আয় কত ছিল, আর্থিক অবস্থা কেমন ছিল, এগুলো হচ্ছে জনশুমারির প্রশ্ন। এবং যদি এই তথ্যগুলো আপনি কোনোভাবে একবার মুখস্থ করতে পারেন এবং সেটা যদি পরীক্ষায় আসে আপনি যদি লিখতে পারেন তাহলে আপনি ভালো নাম্বার পাবেন। আর যদি মনে করেন যে জনশুমারি তো একটা একটা তথ্যগত বিষয়, ঠিক না, এটা তো হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, তো এত তথ্য আসলে একটা প্রশ্নের জন্য মনে রাখা কঠিন, তাহলে আপনি আসলে স্কিপ করতে পারেন, রিস্ক নিয়ে আর কি। তারপর দেখেন 43-এ আসছে নৃগোষ্ঠী। নৃগোষ্ঠী কাকে বলে? হ্যাঁ, আমি আগে বলেছি যে নৃগোষ্ঠী থেকে একটা প্রশ্ন আসবেই। নৃগোষ্ঠী কাকে বলে, ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা, কয়জন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের জীবন আচরণ কি কি হইতে পারে, কৃষি কি কি হইতে পারে, খাবার দাবার কি কি হইতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠান কি কি হইতে পারে, এই 4টা পার্টে আপনি প্রশ্ন শিখবেন। তারপরে দেখেন প্রশ্ন আসছে বাংলাদেশের মানে পুরা বাংলাদেশের কথা বলতেছে। 43-এ প্রশ্ন আসছে বাংলাদেশের জাতিগত ও সংস্কৃতিগত বৈচিত্র্য। বাংলাদেশের জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য, তো এটা আপনি বুঝতে পারছেন বাংলাদেশের জাতিগত বৈচিত্র্য বলতে কি বোঝায়। বাংলাদেশের জাতিগত বৈচিত্র্য বোঝায় বাংলাদেশ আসলে কোন জাতি থেকে আসছে, এখানে দ্রাবিড় কে ছিল, অস্ট্রিক কে ছিল, কখন মিক্স হলো, কেমনে হইলো, কোথা থেকে হইলো, পুরা বিষয়টা হচ্ছে ঐতিহাসিক বিষয়। আর সাংস্কৃতিক বৈচিত্র্য বলতে বোঝায় যে এখানে ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, অনুষ্ঠানের বৈচিত্র্য আছে, খাবারের বৈচিত্র্য আছে, এক অঞ্চলে এক এক ধরনের প্রোগ্রাম এক একভাবে উদযাপন করা হয়, এক এক অঞ্চলে বিয়ের রীতিনীতি একরকম, এক এক অঞ্চলে ঈদ পালনের রীতিনীতি একরকম, ঈদ খাবার দাবারের রীতিনীতি একরকম। তো এই যে বিষয়গুলা, এগুলো হচ্ছে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য। তো এই বিষয়গুলো আপনাকে ডিটেলে পড়তে হবে এবং ডিটেলে জানতে হবে। যারা টায়ার্ড হয়ে গেছেন এতক্ষণ তারা একটু ব্রেক নিতে পারেন, ব্রেক নিয়ে আবার আসতে পারেন। তো বাংলাদেশ 40-এ দেখেন, 40-এ আসছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। একই জিনিস, এই বিষয়ে আমি অনেকবার বলেছি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়, কত ডিগ্রিতে বাংলাদেশ আছে, কোন অক্ষরেখায় বাংলাদেশ আছে এবং বাংলাদেশের আশেপাশে কারা আছে। ভৌগোলিক অবস্থান মানে কিন্তু আমাদের আশেপাশে যেসব দেশ আছে এবং তারা আমাদের উপরে কোন কোন বর্ডার শেয়ার করতেছে, কত কিলোমিটার বর্ডার শেয়ার করতেছে, কোনটা নদী বর্ডার শেয়ার করতেছে, কোনটা সাগরের বর্ডার, কোনটা ল্যান্ড বর্ডার, এগুলো হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এবং ভূপ্রকৃতি বর্ণনা করতে বলছে। ভূপ্রকৃতি মানে বাংলাদেশের মাটি একদম সব চলে আসছে, বাংলাদেশের মাটি কেমন, কতটুকু বৃষ্টি হয়, কতটুকু বৃষ্টি হয় না, কি ফসল হয়, কি ফসল হয় না, নদী কোথায় আছে, যেখানে নদী নেই সেটা কেমন, যে বাংলাদেশে কোনো মরুভূমি নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি একদম ম্যাপ দিয়ে ব্যাখ্যা করতে হবে এবং প্রাকৃতিক ভৌগোলিক অবস্থানও ম্যাপ দিয়ে ব্যাখ্যা করতে হবে। দেখেন খুব মজার একটা প্রশ্ন আসছে 40-এ, যে ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান, জিও পলিটিক্স। এটা মজার প্রশ্ন এবং আমি আশা করতেছি এখান থেকে আমাদের 46-এ প্রশ্ন আসবে যে জিও পলিটিক্সে বাংলাদেশের অবস্থান, কারণ এখন মায়ানমার, চীন, ভারত এরা হচ্ছে মুখোমুখি হয়ে যাচ্ছে ডে বাই ডে। তো এরা যত মুখোমুখি হবে জিও পলিটিক্সে বাংলাদেশ তত ইম্পর্টেন্ট হবে। সুতরাং আমরা 46 একটা প্রশ্ন আশা করতেছি যে জিও পলিটিক্সে বাংলাদেশের গুরুত্ব কেমন, বাংলাদেশে আসলে কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা 40-এও আসছে যে জিও পলিটিক্সে বাংলাদেশের কৌশলগত অবস্থানগুলো কি কি এবং ঝুঁকিগুলা কি কি। দুইটা বিষয়, একটা হচ্ছে আমাদের কৌশলগত অবস্থান কি কি, আর একটা হচ্ছে ঝুঁকি কি কি এবং আমাদের করণীয় কি কি। এই 3টা বিষয় আপনি প্রস্তুতি নিয়ে রাখবেন আপনার প্রশ্নের মাধ্যমে। এটা আমি পড়াবো, ভূ পলিটিক্স আমি, জিও পলিটিক্স আমি পড়াবো, সমস্যা নেই। তারপরে আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন। আর একটা প্রশ্ন আসছে সম্পদ থেকে, বনভূমি যে ধ্বংস হয়ে যাচ্ছে সে বা বন সম্পদের আপনার রক্ষার গুরুত্ব জানতে চাইছে। 40-এ আর কোনো প্রশ্ন আসে নাই, 41টা মিস গেছে। 41-ও সেম প্রশ্ন আসছে। দেখেন বনজ সম্পদ নিয়ে প্রশ্ন আসছে। সম্পদ যতগুলা আপনার একটা জায়গায় দেখছেন, সম্পদ যতগুলো আছে, যেমন আমি বললাম কয়েক ধরনের সম্পদ বললাম, যে খনিজ সম্পদ, বনজ সম্পদ, নদী, সমুদ্র, প্রাকৃতিক গ্যাস, তারপরে হচ্ছে আর হচ্ছে মানুষ। এই হচ্ছে আমাদের সম্পদ। এই সম্পদগুলা আপনি রেডি করে ফেলবেন। এগুলো 9-10 এর বইতে পাবেন, ম্যাপ সহ পাবেন যে খনিজ সম্পদ কোথায় কোথায় আছে। ওকে, তারপরে দেখেন এখানে 41-এ প্রশ্ন আসছে এসডিজি কি, টেকসই উন্নয়ন ধারাটি ব্যাখ্যা করুন, বর্তমান রাষ্ট্রে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ উপায় ব্যাখ্যা করুন। এটা আবার 40-এও আসছে, অর্থাৎ
এটা তো প্রাকৃতিক সম্পদের সাথে খুব রিলেটেড, এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এবং প্রাকৃতিক সম্পদও বলা আছে হার্নেসিং, কিভাবে হার্নেসিং করতে হবে, কিভাবে এটাকে ইউটিলাইজ করতে হবে। তো এসডিজি প্রশ্নটা আমরা এখানে পড়ে ফেলবো, তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন পড়াবো, জিও পলিটিক্স আর এসডিজি। বাকি যে থিওরিটিক্যাল প্রশ্ন এগুলো আপনারা তৈরি করে নেবেন, আমি বলে দিচ্ছি। এখান থেকে টিকা আসছে গ্যাস সম্পদের সঠিক ব্যবহার, আমি আগেও বলছি গ্যাস প্রাকৃতিক গ্যাস। আরেকটা টিকা আসছে সমুদ্র বিজয়, তো এটা তখনকার সময় ইম্পর্টেন্ট ছিল, এখন সমুদ্র বিজয় নিয়ে খুব একটা পড়ার দরকার নাই। তারপরে দেখেন এখানে প্রশ্ন আসছে রোহিঙ্গা কারা, রোহিঙ্গা অনুপ্রবেশ করেছেন কিভাবে, অব্যাহতি পাওয়া যায় কিভাবে রোহিঙ্গা থেকে, এবং রোহিঙ্গা ম্যানেজমেন্ট কিভাবে হবে। ঠিক আছে। আবার এখানে প্রশ্ন আসছে হচ্ছে 38-এ প্রশ্ন আসছে, দেখেন 38-এ প্রশ্ন আসছে খনিজ সম্পদ আহরণ, সম্পদের এবং শিল্প ব্যবহার, সমস্যা, সম্ভাবনা, কয়লার গুরুত্ব। তার মানে কয়লা একটা খনিজ সম্পদ যেটা আমাদের এখানে পাওয়া যায়, স্পেশালি যদি খনিজ সম্পদগুলো আলাদা আলাদা আপনি পড়েন। ঠিক আছে, যে কয়লা পাওয়া যায়, তারপর চুনাপাথর পাওয়া যায়, হ্যাঁ, তারপরে মেলামাইনও পাওয়া যায় সামান্য পরিমাণে। তো এই জিনিসগুলা কোথায় কি পাওয়া যায়, খনিজ সম্পদগুলো, এগুলো আপনারা আলাদাভাবে পড়বেন। তারপরে দেখেন আবারও 38-এ প্রশ্ন আসে ক্ষুদ্র নৃগোষ্ঠী, পড়ানো হয়েছে বলছি, কিন্তু প্রশ্নের একটু ধারা চেঞ্জ হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে নৃগোষ্ঠীর জীবনধারা উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সরকার কি কি করছে, সরকার ওনাদেরকে কোথায় কোথায় কি কি ব্যবস্থা দিয়েছেন, সরকার ওনাদের জন্য কি কি উন্নয়ন সাধন করেছেন, এই রিপোর্টটা আপনাদের লাগবে, এই রিপোর্টটা আপনারা পড়ে ফেলবেন। তারপরে দেখেন 37-এ একটা সুন্দর প্রশ্ন আসছে যে নরগোষ্ঠী এবং জাতির মধ্যে পার্থক্য কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেস অ্যান্ড নেশন। অর্থাৎ আমরা একটা সময় রেস ছিলাম, রেস থেকে আমরা হয়ে গেছে একটা নেশন, সময় হয়ে গেছে আমরা নেশন। একটা নেশন হওয়ার জন্য আসলে কি কি লাগে, একটা নেশন হওয়ার জন্য একটা ভাষা লাগে সবার আগে, যে এই ভাষার মানুষরা, এই নেশনের মানুষরা একই ভাষায় কথা বলে, বা এদের মধ্যে একটা কালচারাল বৈশিষ্ট্য লাগে। তারপরে ধরেন একটা নেশন হওয়ার জন্য একটা ভৌগোলিক সীমানা লাগে, ঠিক আছে, যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকলে একটা নেশন হবে। সার্বভৌমত্ব লাগে, সেই সীমানার মধ্যে নিজেরা নিজেদের অধীন হতে হয়, নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করতে রাখতে হয়। তারপরে স্বাধীনতা লাগে, এগুলো হচ্ছে নেশন হওয়ার জন্য লাগে। আর রেস মানে তো নরগোষ্ঠী, অর্থাৎ এটা তো মানুষের দল, মানুষ কিভাবে এক প্রজাতি একটা দল থেকে আরেকটা দল তৈরি হয়েছে, ওরা আবার ধরেন আফ্রিকা থেকে এদিকে চলে আসছে, এগুলো হচ্ছে রেস হচ্ছে নরগোষ্ঠী। এখানে খুব মজার একটা প্রশ্ন হচ্ছে অ্যানথ্রোপোলজির প্রশ্ন ছিল এটা, রেস এবং নেশনের মধ্যে পার্থক্য কি। 37 আসছিল, এরপর আর এই ধরনের কঠিন প্রশ্ন দেখা যায় না, কিন্তু মজার প্রশ্ন। কিন্তু এখানে একটা প্রশ্ন আপনারা পড়বেন, সেটা হচ্ছে এখানে বলা হয় বাঙালি একটি সংকর জাতি, অর্থাৎ বাঙালির জাতিগত ইতিহাস, ঐতিহ্য, এই জিনিসটা আপনারা পড়বেন। তারপরে দেখেন সেম প্রশ্ন আসে পার্বত্য চট্টগ্রামের চাকমাদের সামাজিক এবং সাংস্কৃতিক জীবন। এর আগে আপনারা দেখছেন যে 44-এ প্রশ্ন আসছে যে যারা পাহাড়ে বাস করেন না সে সকল উপজাতিদের সাংস্কৃতিক জীবন এবং সামাজিক জীবন, খাদ্যাভ্যাস। এবার কারণ 37-এ প্রশ্ন ছিল পার্বত্য চট্টগ্রামে যে সকল সামাজিক, সুতরাং পাহাড়ে যারা আছেন তাদের জন্য এক ধরনের প্রশ্ন আসতেছে, পাহাড়ে যারা নাই তাদের জন্য অন্য ধরনের প্রশ্ন আসতেছে, সুতরাং এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এরপর দেখেন 36-এ প্রশ্ন আসছে, দেখেন প্রবাল দ্বীপ, মহেশখালীর কথা বলতেছে বা এই টাইপের কথা বলতেছে, সেন্ট মার্টিনের কথা বলতেছে। তো প্রবাল দ্বীপ বাংলাদেশে ভূপ্রকৃতিতে প্রবাল দ্বীপের গুরুত্ব কি, প্রবালের গুরুত্ব কি, এটাও আমাদের একটা সম্পদ, তো এই জন্য হচ্ছে গিয়ে এটা আমাদের আলাদাভাবে পড়তে হবে। তারপরে প্রশ্ন আসছে বাংলাদেশের নিষ্ক্রিয় বদ্বীপ সমূহ বলতে কি বুঝো, বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র জাদুঘর, আগেও বলছি বরেন্দ্র, তারপরে সমতট, এই জিনিসগুলো নিয়ে আলাদা অঞ্চল ভিত্তিক প্রশ্ন আসবে। এরপরে দেখেন 35-এ আসছে এখান থেকে রাঢ় সম্পদ, রাঢ় জনপদ। এরপরে দক্ষিণ এশিয়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব, এটা আবারও ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বলে দিচ্ছি 46-এর জন্য এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভৌগোলিক অবস্থানের জন্য জিও পলিটিক্স আমরা পড়াবো প্রশ্নটা আশা করতেছি। বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব, এর বঙ্গোপসাগরে কি কি আছে, মাছ আছে, অর্থনৈতিক সীমা আছে, আর হচ্ছে গিয়ে গ্যাস আছে, এই জিনিসগুলা, এবং হচ্ছে গিয়ে আমাদের একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করার পসিবিলিটি আছে। তো এইটা হচ্ছে বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব, আশা করতেছি আপনারা তৈরি করতে পারবেন, না পারলে আমাকে বলবেন, আমি তৈরি করে দেবো। এরপর হচ্ছে বনজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ, এই হচ্ছে 35-এ প্রশ্ন। তাহলে আপনারা এখানে বুঝতে পারছেন যে এতক্ষণ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, আপনারা যদি এতক্ষণ নোট নিতে থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন যে এখান থেকে আসলে কি কি প্রশ্ন হয়, কি কি প্রশ্ন হওয়া উচিত। তারপর আমরা একটা সিরিয়াল করতে চাই, যে প্রথম আজকের দিনে আজকে শুধু 4টা চ্যাপ্টারের কথাই বলবো, যে 1, 2, 3 আর 6। তাহলে বাংলাদেশের হচ্ছে 1, 2, 3, 6, এই 4টা চ্যাপ্টার থেকে কি কি জিনিসপত্র পড়া দরকার, এই 4টা চ্যাপ্টার থেকে জনপদ পড়া দরকার,
তারপরে হচ্ছে জনপদ পড়া দরকার, তারপরে হচ্ছে দ্বীপ পড়া দরকার, যে কি কি দ্বীপ আছে আমাদের এখানে। তারপরে হচ্ছে নৃগোষ্ঠী পড়া দরকার। হ্যাঁ, কোথায় কোথায় কি কি নৃগোষ্ঠী আছে এটা আপনারা লিখেন, আমি না লিখি, এটা আপনারা ভিডিও দেখে লিখতেই পারবেন। তারপর 4 নম্বরে লিখেন হচ্ছে কি বাঙালির ইতিহাস ও বাংলা ভাষার ইতিহাস। বাংলা ভাষার ইতিহাসও, যেহেতু বাঙালির ইতিহাস আসছে, বাংলা ভাষার ইতিহাসও আসবে, সুতরাং এটাও পড়া দরকার। এরপর হচ্ছে সাগর, সামুদ্রিক সম্পদ, নদী, নদীর সাথে কি কি চুক্তি, চুক্তির সাথে পানি সংকট, তার সাথে বাঁধ, হ্যাঁ, এই জিনিসগুলো পড়া দরকার। তারপরে বনজ সম্পদ, খনিজ সম্পদ, এগুলা পড়া দরকার। প্রাকৃতিক সম্পদ, গ্যাস আছে, কয়লা আছে, এরপর রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে, এগুলো পড়া দরকার। গভীর সমুদ্র বন্দর, সমুদ্রের সাথে যেহেতু রিলেটেড, গভীর সমুদ্র বন্দর পড়া দরকার। তারপর হচ্ছে টেকসই উন্নয়ন, বললাম যে এখানে এসডিজি কিন্তু এই চ্যাপ্টারগুলোর মধ্যেই আসে। রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশের যতগুলা জাতীয় জাদুঘর আছে, প্রত্নতাত্ত্বিক এলাকা আছে, বাংলাদেশের যতগুলো জাদুঘর আছে, জাতীয় জাদুঘর এবং অন্যান্য জাদুঘরগুলা, যেগুলো বিভিন্ন স্পেসিফিক, যেমন ধরেন ময়মনসিংহে আছে জয়নুল আবেদিন জাদুঘর, যেগুলো স্পেসিফিক্যালি কোনো একটা বিশেষ কারণে জাদুঘর। পঞ্চগড়ে আছে হচ্ছে পাথরের জাদুঘর। তো এই জন্য হচ্ছে এই জাদুঘরগুলো স্পেশাল যেগুলা, সেগুলো আপনার ধারণা রাখতে হবে। এরপরে হচ্ছে তার সাথে আপনি পড়বেন হচ্ছে ধরেন বাংলা একাডেমি, যেহেতু ভাষা আসবে, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাদুঘরের সাথে মঙ্গল শোভাযাত্রা, হ্যাঁ, বাংলাদেশের পয়লা বৈশাখ, বাংলাদেশের বাউল সঙ্গীত, লালন, হাসান, হাসন রাজা, ঠিক আছে। তো এই সবগুলা সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক পরিমণ্ডল, এগুলো ইম্পর্টেন্ট। তো পুরা ক্লাসের ভিডিও আবার দেখেন, আবার দেখে এগুলো আবার নোট নেন, নোট নিয়ে নিজের সিলেবাস তৈরি করেন। আমার কাছে যেটা তৈরি করা আছে সেটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আমার ফেসবুক পেজে দিয়ে দিব, ওখান থেকে আপনারা তৈরি করতে পারবেন। আর এই চ্যাপ্টারগুলো থেকে আমরা হয়তো কিছু প্রশ্ন আমি পড়াবো, বাকি প্রশ্নগুলো আপনারা রেডি করেন, যেগুলো থিওরিটিক্যাল, ক্লাস 9-10-এ বইতে পাবেন। আর ওইখান থেকে পেয়েই মুখস্থ করে ফেলবেন না, আপনি 9-10-এর স্টুডেন্ট না। সো আপনি 9-10 স্ট্যান্ডার্ডে লিখবেন না, আপনাকে হচ্ছে উইকিপিডিয়াতে যাইতে হবে, বিভিন্ন কলামে যেতে হবে, বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলো আলাদাভাবে আপনারা তৈরি করবেন। তো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুকে পেজে আপনার এটা আপডেট পেয়ে যাবেন। তো এখান থেকে আপাতত আজকে এই 4টা চ্যাপ্টারই শেষ। পরবর্তী ক্লাসে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ।